আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে থাকছে উদাহরণ 4 এর সলিউশন আর্থিক অবস্থা বিবরণী। চলো দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে কি করব? তোমরা তোমাদের সবার বইয়ের 162 নাম্বার পেজটা বের করবে এবং এখানে শওকত ট্রেডার্স এর একটা অঙ্ক দেওয়া আছে। আমাদের বইতে যে উদাহরণের অঙ্কগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু মানে এখান থেকেও অঙ্কে মানে বোর্ডে অঙ্ক আসে বা তোমাদের সামনে প্রি টেস্ট টেস্ট পরীক্ষা, তো সেখানেও তোমরা কিন্তু কমন পাবে। তো চলো, শওকত ট্রেডার্স নিম্নোক্ত রেওয়া মিল ও সমন্বয় সমূহ বিবেচনা পূর্বক 2017 সালের 31শে মার্চ তারিখে সমাপ্ত বছরের বিশদ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী আর বলেছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তো আমাদের নিয়ম কি, আমরা ফার্স্টে রেওয়া মিলে দেখবো যে কোনটা কোন এন্ট্রিটা কোন জায়গায় যাবে, কোন ফরম্যাটে যাবে, সেই অনুযায়ী আমরা আগে জেনে নিব। তাহলে চলো, ফার্স্টে কি হাতে নগদ 8,200 টাকা হাতে নগদ, এটা হচ্ছে আমার চলতি সম্পদ। ব্যাংক জমা, ব্যাংক জমাও কি আমার চলতি সম্পদ। প্রাপ্য বিল ও প্রদেয় বিল, প্রাপ্য বিল হচ্ছে আমার চলতি সম্পদ আর প্রদেয় বিল হচ্ছে আমার চলতি দায়। এই সবগুলোই কিন্তু আমার আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। মূলধন যাবে মালিকানা সত্ত্ব বিবরণীতে। তারপর দেখো প্রারম্ভিক মজুদ পণ্য যাবে বিশদ বিবরণীতে, বাদ বিক্রিত পণ্য ব্যয়ের পোর্শনে। ক্রয় ও বিক্রয় সেম ভাবে বিশদ বিবরণীতে যাবে। ক্রয় যাবে হচ্ছে নিজ ক্রয়ে আর বিক্রয় যাবে হচ্ছে নিজ বিক্রয়। সেম ভাবে আমরা বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত কি বাদ দিয়ে নিব। দেনাদার হচ্ছে আমাদের চলতি সম্পদ। পরবর্তীতে আছে পাওনাদার হচ্ছে আমাদের চলতি দায়। তারপর দেখো আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা। এই যে আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা, এই অ্যামাউন্টটা যাবে হচ্ছে আমার বিশদ বিবরণীর অপরিচালন আয় পোর্শনে। বিজ্ঞাপন হচ্ছে আমার পরিচালন ব্যয়। বেতন এটাও আমার পরিচালন ব্যয়। পরিবহনটা দেখো, এটা শুধুমাত্র পরিবহন নামে দেওয়া আছে, তাই এটাকে আমরা ক্রয় পরিবহন হিসেবেই কি ধরে নিব, আর এটা আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের পোর্শনেই এই পরিবহন খরচটাকে নিয়ে যাব। ঠিক আছে। তারপর দেখো আপ্যায়ন খরচ। এখন তোমার কোম্পানিতে যখন কোনো গেস্ট আসে তাদের কি নাস্তা পানি খাওয়ানোর যে খরচটা, সেটাকে কিন্তু আপ্যায়ন খরচ বলা হয়। এখন এই আপ্যায়ন বিষয়টাও তোমরা স্টুডেন্টরা হয়তো বা অনেকেই জানো না, কারণ আমরা এখন বেশি কি ইংলিশটাই ভালো বুঝি, বাট বাংলায় কিন্তু আমরা খুব কম বুঝি, তো তাই আর কি এভাবে বোঝানো হলো তোমাদের। তো আপ্যায়ন খরচটাও আমার পরিচালন ব্যয়। কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি মানে হচ্ছে কুঋণ সঞ্চিতি। ঠিক আছে, এটা এত কিছু ভাবার দরকার নাই, সিম্পলি পুরাতন কুঋণ সঞ্চিতি এটা, যেহেতু এটা রেওয়া মিলে দেওয়া আছে। কমিশন প্রদান ও কমিশন প্রাপ্তি বরাবর। কমিশন প্রদান আমার পরিচালন ব্যয়, কমিশন প্রাপ্তি হচ্ছে আমার কি অপরিচালন আয়। তারপর দেখো ইজারা সম্পদ 5 বছর। এই যে ইজারা সম্পদ যে 30,000 টাকাটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5 বছর। এখানে আমার কিন্তু অবশ্যই ইজারা সম্পদের অবলম্বন ধরে নিতে হবে। আর আমরা যেহেতু অঙ্ক 1 বছরের করি, তাই অবশ্যই 1 বছরের ইজারা সম্পত্তির অবলম্বনকে আমরা ধরে নিব। ক্যালকুলেশনটা আমরা মেন অঙ্কে দেখে নিব, কেমন? তারপর দেখো আসবাবপত্র, অফিস সরঞ্জাম, এই দুইটাই আমার স্থায়ী সম্পদ হিসেবে আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। আর উত্তোলনটা যাবে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব বিবরণীতে। মূলধন থেকে কি আমরা বাদ দিব উত্তোলন। ঠিক আছে, তাহলে আমরা সবাই কিন্তু জানি রেওয়া মিলের এন্ট্রি গুলো একবার যায়, একবার কোথায় কোথায় যাবে আমরা জেনে নিলাম। এখন আমরা যাব সমন্বয় এন্ট্রিতে। সমন্বয় এন্ট্রি অবশ্যই 2 বার যাবে। ঠিক আছে, এখানে সরাসরি বলে দেওয়া হচ্ছে সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা। সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা একবার যাবে হচ্ছে বিশদ বিবরণী বাদ বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনে, আরেকবার যাবে হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে। তারপর দেখো 2 মাসের বেতন বকেয়া আছে। এই যে দেখো একটা জিনিস আমি একটু বুঝাই দিই তোমাদের। এই যে বেতন আমার কিন্তু 10,000 টাকা দেওয়া আছে, আমার প্রশ্নে বেতন আছে কত 10,000 টাকা, আর বেতন আমার বলেছে কি বকেয়া আছে। এখন বকেয়া কত টাকা আছে এটা কিন্তু বলা নেই, বাট এর আগের অঙ্কগুলোতে কিন্তু আমাদের কি অ্যামাউন্ট উল্লেখ ছিল যে 4,000 টাকা বেতন বকেয়া আছে, 3,000 টাকা বেতন বকেয়া আছে। এখন আমরা আস্তে আস্তে কি একটু আপগ্রেডেড অঙ্কে যাচ্ছি, তাই এরকম নতুন নতুন সমন্বয় আমাদের সামনে আসবে। তো আমরা এগুলাকে কিভাবে ইজিলি সলভ করব এগুলো দেখে নিব। দেখো 2 মাসের বেতন বকেয়া আছে, আমি সবসময় বলি আমাদের অঙ্ক কি 1 বছরের। 1 বছর মানে 12 মাস। 12 মাস ধরে কি আমাদের অঙ্ক করতে হবে। 12 মাস সমান সমান কি 1 বছর, তাই না? 1 বছরের অঙ্ক করব। এই যে বেতন 10,000 টাকা দেওয়া আছে, আর বললো 2 মাসের বেতন কি বকেয়া আছে, এই যে 10,000 টাকাটা, তার মানে এটা আমার অবশ্যই 10 মাসের বেতন।
যেহেতু বকেয়া বলেছে 2 মাস, তার মানে আমি দিয়েছি কয় মাস বেতন? 10 মাসের বেতন দিয়েছি। কারণ 12 মাসের মধ্যে 2 মাসের বেতন বকেয়া থাকে, আর বাকি কি 10 মাসই তো রয়ে যায়, যেটা আমি কি দিয়ে ফেলেছি। তার মানে এই যে অ্যামাউন্টটা দেওয়া, এটা হচ্ছে আমার 10 মাসের 10,000 টাকা দেওয়া। এখন আমি যদি ক্যালকুলেটরে চাপি যে 10,000-কে যদি আমি 10 দিয়ে ভাগ দেই, তাহলে আমার দেখো 1,000 করে আসতেছে। তার মানে প্রতি মাসে আমি 1,000 করে, তাহলে 2 মাসে যেহেতু বকেয়া, তার মানে 2,000 টাকাটা কি আমার বকেয়া। তাহলে টোটাল আমার বেতন দাঁড়ালো কি 12,000 টাকা। বুঝতে পেরেছো? আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো। এরকম টাইপের যখন আমাদের অঙ্ক আসবে, তখন আমাদের এভাবে করে কি ক্যালকুলেশন করতে হবে। কোশ্চেনে দেওয়া আছে বেতন 10,000 টাকা, আর সমন্বয় বলা আছে 2 মাসের বেতন বকেয়া আছে। 2 মাসের যেহেতু বকেয়া আছে, তার মানে কি আমি 10 মাসের বেতন পরিশোধ করেছি। 10 মাসের বেতন আমি কত টাকা পরিশোধ করেছি? এই যে 10,000 টাকাটাই কি পরিশোধ করেছি। পরিশোধ করিনি কয় মাসে? 2 মাসের। 10 মাসের বেতনকে আমি যদি 10 দিয়ে ভাগ করি, 1,000 টাকা পাই। তার মানে প্রতি মাসে আমার বেতন 1,000 করে। তো এভাবে করে আমি 2 মাসের কি 2,000 টাকা বকেয়া যে বেতনটা, সেটাকে আমি বের করে নিলাম। আমি হয়তো তোমাদের বোঝাতে পেরেছি যে কিভাবে করে আমরা খুব ইজিলি বেতনের বকেয়া বেতনের হিসাব এবং অ্যামাউন্টটা নিয়ে আসবো, এটা বুঝালাম। ঠিক আছে? আমরা জানি যে এই যে বেতনের 2,000 টাকা বকেয়া আমরা বের করলাম, এই 2,000 টাকাটা একবার পরিচালন ব্যয়তে যাবে, আরেকবার আমার চলতি দায়িত্বে যাবে। ঠিক আছে? তারপর দেখো দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়। এই যে দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, এটাই হচ্ছে আমার নতুন কুড়ি। প্রশ্নে আমার পুরাতন কুড়ি সঞ্চিতি দেওয়া আছে, আর অঙ্কে আমার কি দেওয়া আছে? নতুন কুড়িনের ফরম্যাট অবশ্যই আমার ভিডিওটা দেখে এসে এরপর কুড়িনের ফরম্যাটের অঙ্ক করবে। তাহলে এই বিষয়গুলো আমার বারবার বলার প্রয়োজন নেই, তোমরা আমার যে ভিডিওটা সেটা দেখলেই কিন্তু বুঝে যাবে। তারপর দেখো বিজ্ঞাপন খরচের অর্ধেক বিলম্বিত করো। ঠিক আছে? বিজ্ঞাপন খরচের অর্ধেক বিলম্বিত করো। বিজ্ঞাপন আমার দেওয়াতে 7,000 টাকা, 7,000-এর অর্ধেক কত হয়? 3500 টাকা। 3500 টাকা যদি আমি বিলম্বিত করি, তাহলে 3500 টাকা আমার যাবে হচ্ছে পরিচালন ব্যয়তে। আবার এই বিলম্বিত বিজ্ঞাপন 3500 টাকা আমি অলিক সম্পদ নামে আবার মোট সম্পদে নিয়ে যাব আর্থিক অবস্থা বিবরণীতে। ঠিক আছে? দুইবার কিন্তু আমি বলে দিলাম। তারপর দেখো আসবাবপত্র ও অফিস সরঞ্জামের উপর 5% অবশ্যই ধরতে হবে। অবচয়ের খরচগুলো আমরা পরিচালন ব্যয়তে ধরে নিব। আর আর্থিক অবস্থা বিবরণী করতে গেলে আমরা স্থায়ী সম্পদে কি আসবাবপত্র আর অফিস সরঞ্জাম থেকে অবচয়ের অ্যামাউন্টটা বাদ দিয়ে বাকি টাকাগুলো কি আউটার কলামে নিয়ে যাব। এভাবে করে হচ্ছে আমরা আর্থিক অবস্থা বিবরণীটা কি করে ফেলবো। ঠিক আছে? আশা করি আমরা রেওয়া মিলের সবগুলো এন্ট্রি বুঝতে পেরেছি, কোনটা কোন জায়গায় যাবে, পাশাপাশি সমন্বয়টাও বুঝতে পেরেছি। চলো দেরি না করে শুরু করা যাক, আমরা অঙ্ক প্রবলেম সলভিং এ চলে যাই। ঠিক আছে? ফার্স্টে আমরা কি করব? শওকত ট্রেডার্স বিশদ বিবরণী 31শে ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য কি প্রস্তুতকৃত। এখন আমরা বিক্রয় দিয়ে লিখব। বিক্রয় হচ্ছে এই অঙ্কে আমার 58,000 টাকা। বিক্রয় 58,000 টাকা। এখান থেকে আমি বাদ দিব বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত আমার অঙ্কে দেওয়া ছিল 3,000 টাকা। আমি 3,000 টাকা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর আমার থাকে কি 55,000 টাকা। 55,000 টাকা যখন আমি বাদ দিলাম, তাহলে এটা আমার অ্যামাউন্ট বের হয়ে যাচ্ছে কি, এটা নিট বিক্রয়। এটাই কি আমার নিট বিক্রয়। নিট বিক্রয় পেয়ে গেলাম। এখন নিট বিক্রয়ের পর কি করব? বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় শুরুতেই আমরা লিখব প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের অঙ্কে দেওয়া ছিল 11,000 টাকা। 11,000 টাকাটা আমি সেকেন্ড আউটার কলামে লিখব। তারপরে লিখব হচ্ছে ক্রয়। ক্রয় দেওয়া ছিল প্রশ্নে আমার 35,000 টাকা। এটা আমি ফার্স্ট কলামটাতে লিখবো 35,000 টাকা। এখান থেকে আমরা অবশ্যই বাদ দিয়ে নিব কি প্রশ্নে দেওয়া ক্রয় ফেরতটা আমরা বাদ দিয়ে নিব। ক্রয় ফেরত। ক্রয় ফেরতের অ্যামাউন্টটা হচ্ছে আমার 2,000 টাকা। 2,000 টাকাটাকে আমি বাদ দিয়ে নিই। 2,000 টাকা বাদ দেওয়ার পর বাকি টাকাটা আমি আউটার কলামে নিয়ে যাই, সেকেন্ড আউটার কলামে 33,000 টাকা। এখন দেখি আমার অঙ্কে কি আছে। পরিবহন নামে এন্ট্রি ছিল,
পরিবহনটাও নিয়ে আসবো। পরিবহন হচ্ছে আমার 1000 টাকা। পরিবহনটা হচ্ছে আমার 1000 টাকা। তারপর দেখো আর কিছু নেই আমার এই অঙ্কে, তাহলে আমরা এটা যোগ করে নিই। এটা 11,000, তার সাথে হবে 33 আর 1 হচ্ছে 34, টোটাল হচ্ছে আমার 45,000। 45,000 টাকা আমি এখানে পেলাম। এখান থেকে এখন আমার বাদ দিতে হবে বাদ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য আমার ছিল 20,000 টাকা। এটাকে কি আমি বাদ দিয়ে নিব। দেখো এখন আমি 45,000 টাকার থেকে যদি 20,000 মাইনাস করি, আমরা পেয়ে যাচ্ছি 25,000 টাকা। এটা টোটালটাই কি আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমি আমার নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাব কি আমাদের মোট মুনাফা। তাহলে দেখো 55,000 থেকে যদি আমি 25,000 বাদ দেই, তাহলে আমি পেয়ে যাচ্ছি কি আমার মোট মুনাফা 30,000। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তারপর আমরা চলে যাব আমাদের পরিচালন ব্যয় বা পরিচালন ব্যয়। এখন দেখি পরিচালন ব্যয়তে আমাদের কি কি আছে। পরিচালন ব্যয়তে ফার্স্টেই হচ্ছে আমাদের বিজ্ঞাপন। ওকে, বিজ্ঞাপন আমার হচ্ছে 7,000 টাকা। বিজ্ঞাপনের অ্যামাউন্টটা দেওয়া ছিল 7,000 টাকা। আর এখানে সমন্বয় আমাকে বলে দেওয়া হয়েছিল যে অর্ধেক বিলম্বিত করতে হবে। তার মানে বিলম্বিত বিজ্ঞাপন নামে আমি একটা এন্ট্রি লিখব, এবং যেহেতু এটা অর্ধেক বলেছে, তার মানে কি 7,000-এর অর্ধেক। তাহলে তোমরা ক্যালকুলেটর হাতে নাও। আমি যদি 7,000 ভাগ 2 গুণ 1 দেই, তার মানে এই 3500 টাকাটা কি আমার বিলম্বিত বিজ্ঞাপন হবে। তো আমি আউটার কলামে এখানে ফার্স্ট কলামে নিলাম 3500, 7,000 থেকে 3500 বাদ দিলে থাকে কি 3500, তার মানে বিজ্ঞাপনের অ্যামাউন্টটা আমার হচ্ছে 3500। এখন দেখো বেতন। বেতন আমার প্রশ্নে ছিল, রেওয়া মিলে ছিল 10,000 টাকা। আমরা বেতনের এন্ট্রিটা কিন্তু তখন ক্লিয়ার হয়েছিলাম। আমাদের বলেছিল কি যে 2 মাসের বেতন বকেয়া আছে, তাহলে আমি যোগ বকেয়া নামে কি লিখবো, বকেয়া বেতন দিয়ে আমি লিখবো। আমার কিন্তু অ্যামাউন্ট বলা ছিল না, আমার শুধু বলে দেওয়া হয়েছিল 2 মাসের বেতন বকেয়া আছে। তো রেওয়া মিলের যে 10,000 টাকা দেওয়া আছে, তার মানে এই টাকাটা হচ্ছে আমি 10 মাসে টাকাটা পে করছি, 2 মাসের টাকা পে করি নাই। বছর তো 12 মাস, 10 মাসে পে করেছি, 2 মাসে পে করি নাই। তাহলে 10 মাসে আমি 10,000 টাকা পে করেছি, পে করি নাই 2 মাসে, তার মানে 2,000 টাকা আমি পে করি নাই, আর এই অ্যামাউন্টটাই আমার বকেয়া ছিল। তাই আমি 10,000 আর 2,000 যোগ করে আমি পেয়ে যাচ্ছি এখানে 12,000 টাকা বেতন। বেতনের পর আমার এখানে আপ্যায়ন খরচ আছে 2,000 টাকা। আপ্যায়ন খরচ দিয়ে আমি সরাসরি এখানে দিয়ে দিব 2,000 টাকা। তারপরে আমার অঙ্কে কুড়িন ছিল, তাই না? কুড়িন ছিল, কুড়িন সঞ্চিতি ছিল, যেটা পুরাতন কুড়িন সঞ্চিতি দেওয়া মিলে ছিল। আর দেনাদারের উপর বলেছে সমন্বয় যে 1,000 টাকা আদায়যোগ্য নয়, এটা কি আমার নতুন কুড়িন। তাহলে আমি নতুন কুড়িন দিয়ে আগে সমন্বয়ের যে অ্যামাউন্টটা সেটা লিখবো। কত টাকা? 1,000 টাকা। তার সাথে আমি বাদ দিব পুরাতন কুড়িন সঞ্চিতি। আমার প্রশ্নে পুরাতন কুড়িন সঞ্চিতি দেওয়া ছিল 1,500 টাকা। 1,500 টাকা। এখন দেখো এটা কিন্তু আমার কি বাদই যাবে, একটু তাকাও তোমরা। যেটা বাদ যাওয়ার সেটা আমার এন্ড থেকে
বাদই যাবে। আমার কিন্তু কোনো সাধ্য নেই এটাকে যোগ করার। ফরম্যাট অনুযায়ী অঙ্কে যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ, যা মন চায় তাই আসুক, ফরম্যাট অনুযায়ী যেটা আসবে আমার সেটাই লিখতে হবে। তো আমার ফরম্যাট অনুযায়ী ফার্স্টে আমি লিখেছি নতুন কুড়ির 1000 টাকা, এবং তার সাথে আমি বাদ দিয়েছি পুরাতন কুড়ির সঞ্চিতি 1500 টাকা। তো আমার এখানে কিছু করার নেই, আমার নতুন কুড়ির 1000 টাকা এবং পুরাতন কুড়ির 1000 দিয়ে আমি যদি বিয়োগ 1500 দেই, তাহলে আমার মাইনাস ফিগারে অ্যামাউন্ট আসছে কত? -500 টাকা। সো এখানে আমার কিছু করার নেই, আমি এখানে আমার অ্যামাউন্টে যা আসবে আমি তাই দিব। এখানে আমার মাইনাস ফিগারে অ্যান্সার এসেছে, তাই আমি এখানে -500ই দিব। এখন তোমরা অনেকে কি করতে পারো যে 500 থেকে 1000 বিয়োগ করে তুমি +500 এখানে নিয়ে যাবা, অঙ্ক ভুল হবে। কারণ ফরম্যাট অনুযায়ী আমার নতুন কুড়ির আগে বসবে, পুরাতন কুড়ির পরেই বসবে। তাই বেশি ঝামেলা না করে ফরম্যাট অনুযায়ী কাজ করবে, তাহলে অঙ্কে ভুল হবে না। আর যদি এরকম পেঁচাও অঙ্ক, তাহলে কিন্তু অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তারপরে আমার অঙ্কে আছে কমিশন প্রদান। অ্যামাউন্টটা হচ্ছে আমার 300 টাকা। আমি এখানে 300 টাকা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর দেখো আমার ইজারা সম্পত্তি অবলোপন। আমাকে কিন্তু বলা হয়েছিল ইজারা সম্পদ দিয়ে ব্র্যাকেটে 5 বছর দিয়ে দিয়েছিল, তাই 5 বছরের তো আমি নিব না, কিন্তু আমি 1 বছরেরটাকে নিয়ে আসব। ইজারা সম্পত্তি অবলোপন, ইজারা সম্পত্তির পরিমাণ ছিল দেখো 30,000 টাকা। এটা হচ্ছে 5 বছরের জন্য, ঠিক আছে। তাই আমি 5 দিয়ে ভাগ দিব, ভাগ করার পর আমি 6,000 টাকা পেয়েছি। তার মানে আমার 1 বছরের অবলোপনের অ্যামাউন্ট এসেছে কত টাকা? 6,000 টাকা। তাই আমি সরাসরি এখানে 6,000 টাকাটাকে বসায় নিচ্ছি। তারপরে আমার অঙ্কে আছে অবচয়, ঠিক আছে। আমরা যেহেতু অবচয় বলেছে আমাদের কি আসবাবপত্রের অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধরতে, তাই এখানে আমি ছোট্ট করে লিখে নিতে পারি, দেখো অবচয় সমূহ দিয়ে একটা কোলন দিলাম। সাথে কি আসবাবপত্র দেই, আসবাবপত্র। দেখো আসবাবপত্র আমার কত টাকা ছিল? আসবাবপত্র ছিল 4,000। 4,000-এর উপর আমার ধরতে হবে 5% অবচয় ধরতে হবে। তো 4,000-এর উপর 5% আসে, তো দেখি কত হয়। 4,000-এর উপর ক্যালকুলেটর চাপো, 4,000-এর উপর 0.05 আমার আসছে 200 টাকা। অবচয় কত? 200 টাকা আমি এখানে লিখছি। তারপরে আমি লিখবো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের অ্যামাউন্ট ছিল আমার 5,000 টাকা। 5,000 টাকার উপর আমি 5% ধরবো, তাই না? তাহলে হয় কত? 250 টাকা। 10% যদি 500 হয়, তার মানে 5% হবে আমার 250 টাকা। তাহলে টোটাল আমার অবচয় দাঁড়ালো 450 টাকা। এটা আমি আউটার কলামে সুন্দর করে নিয়ে গেলাম, ঠিক আছে। আমার এখন দেখো এখানে পরিচালন ব্যয়ের মধ্যে যা যা আসার আমি সবকিছুই কিন্তু নিয়ে এসেছি। আমার আর কোনো এন্ট্রি বাকি নেই। তাহলে চলো আমরা পরিচালন ব্যয়টা যোগ করি ফার্স্টে। এটা একটু মনোযোগী হবে সবাই এবং ক্যালকুলেটরটা হাতে নিবে। দেখো 3500 যোগ 12,000 যোগ 2,000, ঠিক আছে। এখানে -500, তাই আমি এটা -500ই দিব, -500ই দিয়েছি। যোগ 300 যোগ 6,000 যোগ 450, টোটাল আসছে আমার 23,750, ঠিক আছে। 23,750 আসছে। যেহেতু এটা আমি বাদ দিব, তাই ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিচ্ছি। এখন এটা এই জন্যই তোমাদের আমি দেখালাম, কারণ তোমরা যেন ভুল না করো। এই যে 500 টাকা বিয়োগ আছে, তাই আমি বিয়োগই করেছি। আমি যেভাবে করলাম, তোমরাও যদি সেভাবে করো অঙ্কে ভুল হবে না, ঠিক আছে। তাহলে দেখো আমি মোট মুনাফা 30,000 পেয়েছি। 30,000 থেকে এখন আমি ক্যালকুলেটরে কি সবসময় মানে ফরম্যাট অনুযায়ী কি সংখ্যাগুলো প্রেস করবা।
ঠিক আছে, আমাকে এখন মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়। মোট মুনাফা 30,000, এখান থেকে আমি বাদ দিতেছি 23,750 টাকা। তাহলে আমি পেয়ে গেলাম কত? 6,250 টাকা। তার মানে এটাই আমার পরিচালন মুনাফা। ঠিক আছে, 6,250। ওকে ফাইন। এখন দেখো এই অঙ্কে কি আমার কোনো অপরিচালন আয় বা অপরিচালন ব্যয় আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। তো আমি যোগ অপরিচালন আয় লিখবো, যোগ অপরিচালন আয়। অপরিচালন আয়ের মধ্যে আমার কি কি এন্ট্রি আছে? ফার্স্টে আমি লিখবো, আমার রেওয়া মিলে ছিল আসবাবপত্র বিক্রয় জনিত মুনাফা, যেটা আছে সেটাই লিখবো, আসবাবপত্র বিক্রয় জনিত মুনাফা। সেটা ছিল হচ্ছে 1,000 টাকা, তাই আমি এখানে 1,000 টাকাই লিখতেছি। তারপর ছিল হচ্ছে আমার কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি ছিল 500 টাকা। এই তো 500 টাকা লিখলাম, এই দুইটাই ছিল তাই যোগ করলাম, যোগ ফল আসছে আমার 1500 টাকা। তো এটা কি যোগ হবে, তাই না? তাহলে দেখো 6,250 যোগ 1500 করলে হয় 7,750। তার মানে এই যে 7,750, এটাই হচ্ছে কি আমার 7,750, এটাই হচ্ছে আমার নিট মুনাফা। ঠিক আছে, এখন আমি আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটাতে ইম্পর্টেন্ট পোর্শনটা হচ্ছে এই নতুন কুড়িনের বিষয়টাই। এই জিনিসটা নতুন আসছে তোমাদের অঙ্কে। ঠিক আছে, ফরম্যাট অনুযায়ী নতুন কুড়িন আগে বসবে, তাই আমি নতুন কুড়িনই বসাইছি। ফরম্যাট অনুযায়ী বাদ পুরাতন কুড়িন সঞ্চিতি হবে, তাই বাদ পুরাতন কুড়িন সঞ্চিতি দিয়েছি। এখন যখন আমি 1,000 থেকে 1500 বাদ দিতে চাই, তখন আমি -500 পাই। তো -500 পাই দেখে ঘাবড়ানোর কিছু নেই, -500 লিখবো আমি। ঠিক আছে, -500 লিখার পরে আমি আমার ফরম্যাট অনুযায়ী যোগ বিয়োগ যা করার করে আউটার কলামে অ্যান্সারটা নিয়ে যাব। ঠিক আছে, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখো। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবং এই যে ছোট ছোট নতুন নতুন যে এন্ট্রি গুলো আসতেছে, এগুলো যদি তোমরা নোট করে রাখো, তাহলে বাকি অঙ্কগুলো করতেও কিন্তু ইজি হবে। এই অঙ্কে আমরা দুইটা জিনিস নতুন পেয়েছি। একটা হচ্ছে বেতন আমার বকেয়া কত টাকা ছিল বলা ছিল না, সেটা আমি বের করে নিচ্ছি, আমরা 2,000 টাকা। আর এই কুড়িনের বিষয়টা তো আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। সো সবাই তোমরা অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ যত বেশি প্র্যাকটিস করবে ভুল হওয়ার সম্ভাবনা ততটাই কমবে। আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের থেকে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।